হ্যালো বাইকার্স, আমরা বেশ কিছুদিন ধরে এই ইয়াদিয়া G150P বাইকটি চালাচ্ছি। এটা একটা ইলেকট্রিক ভেহিকল। এই ইভি নিয়ে যে ভ্রান্ত ধারণাগুলা বা মিসকনসেপশনগুলা আমাদের অটোমোটিভ সেক্টরে চলছে, সেটা ক্লিয়ার করার জন্যই আজ এই ভিডিওটা। আমি শুভ্র সবসময় চেষ্টা করি এই ধরনের কনসেপ্টগুলোকে খুব সহজভাবে ক্লিয়ার করার। তো চলুন মূল ভিডিওতে ডিসকাস করি বিস্তারিত। তো আমার এক কলিগ এই ইভিটি অর্থাৎ ইয়াদিয়া G150PT চালানোর জন্য নিয়েছে একদিন, জাস্ট টেস্ট করার জন্য। সে একটা ভাড়া বাসার মধ্যে থাকে, তো নিচে গিয়ে চার্জ দিতে গিয়েছে। একটা কমন লাইন থেকে চার্জ দিয়েছে। কিছুক্ষণ পরেই তার বাড়ি মালিক ফোন দিয়ে বলে এটা অনেক পাওয়ারফুল ব্যাটারি, এটা চার্জ করতে গিয়ে 100-200 টাকা 300 টাকা বিদ্যুৎ বিল আসে। এই ধরনের যে ভ্রান্ত ধারণাটা, সেটা আসলে কি বলবো, কারণ এটা ফুল চার্জ করতে হয় মাত্র 12 থেকে 13 টাকা নেই সর্বোচ্চ। 80 কিলোমিটার রেঞ্জ হয়। আর আপনি প্রতিদিন যদি অফিস আপ ডাউন করেন 10-20 কিলোমিটার যদি আপনার অফিস আপ ডাউন হয়, তাহলে 4 দিনে একবার চার্জ দেওয়া লাগতেছে। তার মানে 8 দিনে 2 বার। আর 30 দিনে যদি ধরি তাহলে হচ্ছে গিয়ে আপনার নিয়ার অ্যাবাউট 8 বার। তার মানে 8 বার যদি আপনি চার্জ দেন, তাহলে 80 কিলোমিটার রেঞ্জ যদি হয় 8 into 8 অর্থাৎ 640 কিলোমিটার আপনি চালাচ্ছেন মাত্র 96 টাকায়। আর এই 640 কিলোমিটার যদি আমি পেট্রোল ইঞ্জিনের কোনো বাইক দিয়ে করতে যাই, তাহলে 30 থেকে 35 কিলোমিটার পার লিটার যদি আমি ধরি, তাহলে প্রায় 20 লিটার মতো ফুয়েল লাগে। আর 20 লিটার অক্টেনের খরচ যদি 125 into 20 দেই, প্রায় 2500 টাকার মতো ফুয়েল কস্ট হয়। আর সেই সাথে ইঞ্জিন অয়েল এবং আদার মেইনটেনেন্স তো রয়েছে, যেটা এই ইভিতে নেই। এখানে যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে, এটা গ্রাফিন ব্যাটারি, যেটা 1000 বার আপনি চার্জ করতে পারবেন। অর্থাৎ 1000 বার যদি চার্জ করেন, তার মানে হচ্ছে সপ্তাহে যদি 2 বার হয়, তাহলে কতবার হয় এটা একটু নিজেরাই ক্যালকুলেট করে দেখুন। ইভি বাইকের একটা কমন প্রবলেম বা কমন যে থিঙ্কিং, সেটা হচ্ছে গিয়ে এটার ব্যাটারির প্রাইস। কারণ এটার মূল কম্পোনেন্টটাই হচ্ছে ব্যাটারি আর মোটর। সো ব্যাটারিটা এত হাই প্রাইস হয়, যেটা ভাবেন যে অল্পতেই অর্থাৎ 1-1.5 বছরে নষ্ট হয়ে যাবে। এই ব্যাটারি চেঞ্জ করতে গেলেই একটা বাইকের সমপরিমাণ দাম আপনার খরচ করতে হবে। একটা সিম্পল একটা হিসাব দেই। এটাতে যে ব্যাটারি ব্যবহার করা হচ্ছে গ্রাফিন ব্যাটারি, এটা 1000 বার আপনি চার্জ করার পরে আস্তে আস্তে এটার ব্যাটারি হেলথ কমতে থাকবে। যেরকম আইফোনে হেলথটা কমে যায়, এটাতে ফুল চার্জে 80 কিলোমিটার পাচ্ছেন, তখন হয়ে যাবে হয়তোবা 60-70 কিলোমিটার ফুল চার্জে পাচ্ছেন। এভাবে আস্তে আস্তে ব্যাটারি লাইফটা ডিক্লাইন হয়। কিন্তু আপনি প্রতিদিনই কি এই বাইকটা আপনার চার্জ দেওয়ার দরকার আছে? যেখানে আপনার অফিস আপ ডাউন রেঞ্জই 10 থেকে 20 কিলোমিটার। যেহেতু একটা ইলেকট্রিক বাইক, সবাই ভাবে যে পানি যদি টাচ করে বা বৃষ্টির সময় বা বন্যার পানিতে এটা যখন চালানো হবে, তখন এটা দ্রুত নষ্ট হয়ে যাবে। আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে গিয়ে ইয়াদিয়া তার যে কম্পোনেন্ট গুলা চেক করে, সেটা R&Dটা অনেক ওয়ার্ল্ড ক্লাসের। এবং এটা বাংলাদেশে সে যখন বুয়েট টেস্ট পাস করে বিআরটিতে যেতে হয়, সেই বুয়েট টেস্টের মধ্যে কি করে, বাইকটা একটা বড় চৌবাচ্চার মতো জায়গায়, যেখানে এটাকে সাবমার্জ করা যায় অর্থাৎ পানিতে একদম ডুবিয়ে রাখা যায়, এই বাইকটা কি করে ওখানে ডুবিয়ে রেখে ওয়াটার টেস্ট করে এটার বিভিন্ন কম্পোনেন্টে পানি ঢুকে নষ্ট হয় কিনা। সো বৃষ্টির পানি, বন্যার পানিতে অর্থাৎ একটু জমে থাকা পানির উপর দিয়ে চালিয়ে যাওয়া নিয়ে যারা ভয় পাচ্ছেন বা চিন্তা করছেন, তারা সেফলি এই বাইকটা নিয়ে মুভ করতে পারেন। চার্জ দেওয়ার সমস্যা নিয়ে সবাই ভাবেন যে এটার এক্সট্রা কোনো প্লাগ বা সকেট ইউজ করতে হয় কিনা। না, আপনি মোবাইল যেরকম চার্জ দেন যে 2 পিনের চার্জার দিয়ে, সেম 2 পিনের পোর্টেও এই চার্জারটা সেট হয়ে যাবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে নিজের যখন বাসা থাকে তখন চার্জ দেওয়াটা ইজি, অর্থাৎ নিচতলায় একটা সকেটে প্লাগ করে চার্জ দিয়ে দেওয়া। কিন্তু যখন আপনি ভাড়া বাসা বা অ্যাপার্টমেন্টে থাকেন, তখন নিচে কোনো সকেট থাকে না, ওই ক্ষেত্রে চার্জ দেওয়াটা একটু ঝামেলার। এক্ষেত্রে একদম সহজ বুদ্ধি, যদি আপনার 2 তলা বা 3 তলায় বাসা হয়, আর আপনি মাল্টি প্লাগের মতো বড় কট করে নিয়ে ওখানে একটা প্লাগ সিস্টেম করে নিতে পারেন। এবং আরেকটা বুদ্ধি হচ্ছে গিয়ে খুব ইজি, যে আপনার যে মিটারের লাইন থেকে সরাসরি একটা লাইন বের করে নিয়ে একটা 2 পিন সকেট বের করে নেওয়া। এক্ষেত্রে মিটার থেকে যখন টানছেন, বিলটা আপনার নামেই আসছে। সেহেতু বাড়িওয়ালা বা অ্যাপার্টমেন্ট অন্যান্য ওনাররা সেটা বিলটা তাদের আসছে বলে হয়তোবা চিন্তা করবেন না। আরেকটা কমন কনসেপ্ট হচ্ছে কি, এটা তো মাত্র 80 কিলোমিটার রেঞ্জ। সেক্ষেত্রে আমি বাসা থেকে অন্যান্য কাজ করতে পারবো কিনা বা শহরের গলিতে আমি অন্যান্য কাজ শেষ করতে পারবো কিনা,
আমাদের যে অ্যানালাইটিক্স আছে, অ্যানালাইটিক্স অনুযায়ী বা সার্ভে রিপোর্ট অনুযায়ী একটা মানুষ তার যারা বিজনেস করে বা চাকরি-বাকরি করে, তারা কিন্তু খুব ফ্রিকোয়েন্ট মুভমেন্ট করে না। যদি না তার প্রফেশনটা হয় রোডে, যারা হচ্ছে গিয়ে প্রচুর রোড ট্রাভেল করতে হয়, তাদের ক্ষেত্রে দেখা যায় ৮০ থেকে ১০০ কিলোমিটার পার ডে ট্রাভেল হয়। কিন্তু অফিস গোয়িং পারসন বা বিজনেস যারা করে খুব স্বল্প দূরত্বে অফিস টু বাসা বা বিজনেস টু বাসা এরকম যারা করেন, তারা ১০ থেকে ২০ কিলোমিটার রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করেন। এর বেশি না কিন্তু। ২০ কিলোমিটার থেকে ২৫ কিলোমিটার নিচেই বেশি ট্রাভেল করে। সো সেক্ষেত্রে আপনি কিন্তু তার রেঞ্জের বাইরে, অর্থাৎ আপনি চার্জ দিয়ে চলে যাচ্ছেন, অফিস থেকে আবার বাসায় ফেরত আসতে পারবেন নাকি, ওইটা টেনশন করার মনে হয় না। কারণ ২৫ কিলোও যদি হয়, তাহলে ২৫ কিলো আবার ফেরত আসতে পারতেছেন। তার মানে ৫০ কিলোমিটার আপনার যাচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে পেট্রোল ইঞ্জিনের বাইক দিয়ে আমি ৯০-১০০ তুলে ফেলতে পারতেছি। বাট আমি যদি ঢাকা সিটির এভারেজ স্পিডটা ক্যালকুলেট করে অন্যান্য গাড়ির সাথে তাল মিলিয়ে কত স্পিডে আপনি চালাতে পারবেন, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি এভারেজ যদি করেন এটা ১৫ থেকে ৩০ কিলোমিটারের বেশি হবে না। সো এটার যেটা স্পিড আছে এটা আপনি সর্বোচ্চ ৬০-৬৫ তুলতে পারতেছেন বা ৭০ পর্যন্ত তুলতে পারতেছেন। এত প্রয়োজনই নাই। ২৫ থেকে ৪০ কিলোমিটার রেঞ্জের ভিতরেই খুব আস্তে ধীরে চলাফেরা করা সম্ভব এটা নিয়ে। এবং এর চেয়ে বেশি আপনি গলিপথে বা সিটির জ্যামের ভিতরে চালাতেই পারবেন না। এটা নিয়ে যারা হীনমন্যতায় ভুগছেন, এটার স্পিড কম, আমি বলব তাদেরকে রোডে নামার পর এটা আপনার এই ফিলটা হবে না। আর আমার এই সবকিছু শোনার পর যারা এই ধরনের ইলেকট্রিক বাইক কিনতে আগ্রহী, তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যখন আপনি এই ইভি বাইকগুলো কিনবেন তখন একটা ব্র্যান্ডের ইভি বাইক কেনার চেষ্টা করুন। যেমন ইয়াদিয়া ওয়ার্ল্ডের নাম্বার 1 টু হুইলার কোম্পানি, একটা ইলেকট্রিক ব্র্যান্ড। তারা যখন বাইক সেল করে তার প্রপার আর&ডি করে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর প্রসেসের পরেই তারা বাইকটা বাজারে ছাড়ছে। আর তাদের যখন সেলস সেন্টারটা দেখবেন, ওটার পাশে একটা সার্ভিসিং সেন্টারও পাবেন, স্পেয়ার পার্টস এর যোগানও পাবেন। আমাদের দেশে ইলেকট্রিক বাইকটা পপুলার না হওয়ার অন্যতম একটা রিজন হচ্ছে গিয়ে নিম্নমানের প্রোডাক্ট এবং নিম্নমানের স্পেয়ার পার্টস, সেই সাথে হচ্ছে গিয়ে ব্যাটারি লাইফ খুব কম হওয়া। কিন্তু আপনি যখন একটা ওয়ার্ল্ড ক্লাস একটা ব্র্যান্ডের প্রোডাক্ট, তখন তার থেকে আপনি ভালো কোয়ালিটি আপনি আশা করতে পারেন। হেজিটেশন বাদ দিয়ে আপনি এই ধরনের একটা ব্র্যান্ডের ইয়াদিয়ার মতো একটা ইভি আপনি বাছাই করে নিতে পারেন। নট অনলি দ্যাট, এই ধরনের আপনি আরো বেশ কয়েকটি প্রসিদ্ধ ব্র্যান্ড বাংলাদেশের বাজারে আপনি কিছুদিনের মধ্যেই হয়তোবা দেখতে পাবেন। এক্ষেত্রে ইয়াদিয়ার যে গ্যারান্টি ওয়ারেন্টি সেটাও আপনাদেরকে বলে দিই। এটার ব্যাটারি এবং মোটরে আপনি ১৫ মাসের গ্যারান্টি পাচ্ছেন। গ্যারান্টি মানে হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কিছু হলে ওরা রিপ্লেস করে দিবে। দেন এটার কন্ট্রোলারে ১০ মাস এবং এটার ফ্রেম, বডি এবং ফ্রেমে আপনি ৩৬ মাসের গ্যারান্টি পাচ্ছেন। সো এমন একটা ইভি বাইক পছন্দ করুন বা চুজ করে আপনার জন্য ডেইলি লাইফে ব্যবহার করুন, যেটা কোয়ালিটিফুল এবং যেটার ব্র্যান্ড ভ্যালু আছে। লাইক দিস ইয়াদিয়া। অনেকেই ভাবেন যে ইলেকট্রিক বাইকের আসলে রেজিস্ট্রেশন দরকার নাই। হ্যাঁ, এটা আপনি রাইট যে ৫০০ ওয়াট মোটরের নিচে এগুলো একদম লো পাওয়ার কনজাম্পশন, ওই ধরনের ইভি গুলা যেগুলার হাই স্পিড হয়তো বা ২০ থেকে ২৫ হয়, সেগুলোর কোনো রেজিস্ট্রেশন বাংলাদেশে লাগে না। কিন্তু একটা ভালো মোটর যেটা আপনাকে ভালো ব্যাকআপ দিবে লাইক দিস, সেটার আপনার রেজিস্ট্রেশন করতে হবে। এবং বিআরটিএতে এই ধরনের রেজিস্ট্রেশনের যে প্রসেস আগে ছিল না, গত বছর খানেক ধরে এই রেজিস্ট্রেশন প্রসেস অন আছে। সো আপনি যখন বাইক কিনবেন তখন নিশ্চিন্ত মনে এটা রেজিস্ট্রেশনও পাবেন। সো আমার মনে হয় না পুলিশি যে মামলা ঝামেলা আছে এগুলা, যেগুলা নাম্বার না থাকার কারণে হয়, সেটা এই ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে হবে না। সবার শেষ দিকে এসে একটা আমার পার্সোনাল টিপস আপনাদের সাথে শেয়ার করে দিই এই ইভি বাইক নিয়ে। আপনি যখন ফুল থ্রটল দিয়ে রাখবেন তখন দেখবেন মনিটরে রেড আরপিএম এ টাচ করবে। সো আপনি যখন ছেড়ে দিবেন বা ঢালে যখন কোনো নিচু জায়গাতে আপনি যখন ছেড়ে দিবেন, তখন দেখবেন সবুজ বাতিটা রাইট টু লেফট যাচ্ছে। এই রাইট টু লেফট যে সবুজ বাতিটা যাচ্ছে, এটা মানে হচ্ছে গিয়ে তার ঘূর্ণনের যে প্রসেস, ঘূর্ণনের প্রসেস থেকে আপনার ব্যাটারিটাকে আপনার রিচার্জ করছে। সো অনেকে যারা একটানা এভাবে ফুল থ্রটল দিয়ে ইভি বাইক চালান, তাদের কাছে রিকোয়েস্ট করব আপনি ফুল থ্রটল ইউজ করেন কিন্তু মাঝে মাঝে ছেড়ে দিন। আর ঢালে তো অবশ্যই, তাহলে দেখবেন যে ব্যাটারির ব্যাকআপটা আপনি অনেক বেশি পাবেন, অর্থাৎ ব্যাটারি আপনার রিচার্জ হবে চলন্ত অবস্থাতেই। সো
এই টিপসটা হয়তো বা অনেকের কাজে লাগবে। সো আজ এই পর্যন্তই আমার ধারণা ইভি বাইক নিয়ে আমাদের যেটা জানা ছিল সেটা আপনাদের কাছে ক্লিয়ার করেছি। আর ফিউচার ইজ ইলেকট্রিক, সো আমরা ইলেকট্রিক বাইকগুলো নিয়ে যে মিসকনসেপশন সেগুলো ক্লিয়ার করি। ইভি বাইকের কিছু নেগেটিভ সাইডও হয়তো বা আছে, সেটা নিয়ে হয়তো বা আপনার সাথে আলোচনা করব কোনো একদিন। তবে আমি দেখি পজিটিভ সাইডটাই বেশি পেট্রোলের এগেইনস্টে। সো ফিউচারের দিকে আমরা সবাই তাকাই। আর ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন। আর মনে রাখবেন বাইক মানেই বাইক বিডি।